হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সরি, আজকে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে আমার আশীর্বাদ রিলেটেড অনেক কোয়ারিজ পেয়েছি, তো সেইগুলোই আজকে ক্লিয়ার করব ভাবছি। আর সব থেকে বড়ো কথা, যেটা না বললেই নয়, যে আশীর্বাদের ভিডিওগুলোতে তোমাদের এত ভালোবাসা পাবো, এত ব্লেসিংস পাবো, আমি সত্যি ভাবতে পারিনি। তো তার জন্য ধন্যবাদ জানিয়ে তো ছোটো করবোই না, তোমাদেরকে বলবো যে এরকমই ভালোবাসা দিও আর তার সাথে এরকমভাবেই আশীর্বাদ করো, যাতে মানে সব কিছু ঠিকঠাক থাকে। তো যাই হোক, চলো ভিডিওটাকে তাহলে শুরু করা যাক। আর ফার্স্টে যেটা মেয়েদের মেন অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে যে সাজুগুজু। তো সাজুগুজু রিলেটেড কিছু কোশ্চেন এসছে, তো সেগুলো আগে বলি। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমার মেকআপ আর্টিস্ট কে ছিল, আমি যে মেকআপ করেছিলাম সেই মেকআপটা কতক্ষণ ধরে স্টে করেছিল, আর হচ্ছে মানে সেই বাজেটটা কীরকম কী ছিল। আচ্ছা, ফার্স্টে বলি যে মেকআপ আর্টিস্ট কে ছিল। বলতে পারো আমি ফেসবুক বা কোনো দেখে, রিভিউ দেখে আমি তাকে বুক করিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সৌরভদের দিক থেকে আমার রিসেপশনের জন্য ওকে বুক করা হয়েছিল। তো আমি যখন আশীর্বাদের জন্য সাজুগুজু করব বলে আগে থেকে ঠিক করছিলাম, মানে সেই সময়টাতে প্রায় 1-1.5 মাস আগে বলতে পারো। তো সেই সময় থেকে না আমি খুঁজছিলাম ব্রাইডাল মেকআপ করবো, সেটাও না, কারণ যেহেতু দিনের বেলা, তো আমি খুব একটা মানে সাজতে চাইনি, বুঝতে পেরেছো। তো সেই কারণে সেরকম আমি খুঁজছিলাম, এটা আমি ওর সাথে শেয়ার করছিলাম যে আমি এরকম একজন মেকআপ আর্টিস্ট খুঁজছিলাম। তো ও নিজের থেকে আমাকে সাজেস্ট করলো কি যে আমাদের যেহেতু রিসেপশনে ওকে দিয়ে সাজানো হবে, তাহলে তুমি একবার ওর কাছ থেকেই ট্রাই করতে পারো যে ও কীরকম কী সাজা, তাহলে আমরা সেই বিষয়ে আইডিয়াটা পেয়ে যাব। তো তারপর আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, ঠিকই বলছে, তাহলে একবার সেজে দেখা যায়, কারণ ওইটা একটা বিগ ডে, দুটোই আমার কাছে স্পেশাল দিন। কিন্তু হয় না যে বিয়ে বা রিসেপশন, এই জিনিসগুলোতে মেয়েরা একটু বেশি মানে সাজটা কীরকম কী হবে না হবে, তো সেটা সে যদি খারাপ সাজায় কি ভালো সাজায়, সেটার একটা মানে তার দিনের একটা লুক দেখে আমরা বুঝতে পারবো যে সে কীরকম কী সাজাতে পারে। তো সেই কারণেই এই দিদিটাকে বুক করা। আর সত্যি কথা বলতে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে ও এত সুন্দর করে সাজিয়ে দেবে। তো একদম আমি বলেছিলাম যে একদম ন্যাচারালের উপর করতে, আর আমি সেরকমভাবে না ওকে ক্রাইটেরিয়া বলিও নি যে এরকম এরকম এটা আমাকে করো, ওটা আমাকে করো, বা মানে আই মেকআপটা এরকম কি হবে। তো আমি শুধু বলেছিলাম একদম সিম্পলের ওপরে, যেহেতু ডে মেকআপ এটা, তো একটা ডে ইভেন্ট, তো সেই কারণে একটা সার্টেল লুক দিলেই আমাকে হবে, তারপরে তুমি তোমার মতো করে দাও। তো সেই হিসেবেই ও আমাকে সেই লুকটা দিয়েছিল। আর তোমরা সবাই প্রচুর কমেন্ট করেছো যে দিদি তোমার প্রচুর মিষ্টি লাগছে, দেখতে সুন্দর লাগছে, মানে এরকম কমেন্ট প্রচুর ছিল। আর আমি যখন সেজে গুজে মানে সবার সামনে গেছি, সবাই মানে বাড়ির সবাই বলেছে, প্রত্যেকে বলেছে যে খুব ভালো লাগে। কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই এখানে স্ক্রিনে মেনশন করে দেবো। আর তার সাথে আর একটা কথা বলে রাখছি যে ওকে না এমনি পার্সোনাল কল করো না কেউ, কারণ ও পার্সোনাল কল রিসিভ করে না, আমারটাই করে না। যাই হোক, তাহলে তোমাদেরটা কী করে করবে। আমার সাথে যেহেতু চেনাশোনা, আগে থেকে বুক করা, তবুও ও পার্সোনাল কলে অতটা রিসিভ করে না। সেই কারণে অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করবে, মানে অনলি হোয়াটসঅ্যাপ কল অর মেসেজ, এই দুটোই করতে পারো ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে মেকআপটা কতক্ষণ ধরে স্টে করেছিল। এত সুন্দর করে তো সাজছিলাম, কিন্তু কতক্ষণ স্টে করেছে সেটাও একটা বিষয় আছে। হ্যাঁ, এবার বলি, সকালবেলা প্রায় আমার মেকআপ কমপ্লিট হতে হতে 11টা বেজে যায়। তো 11টার থেকে রাত 9টা পর্যন্ত আমার মেকআপটা স্টে করেছিল। তার মাঝখানে তো প্রচুর যুদ্ধ হয়েছে, মানে কি বলবো, মেকআপের ওপর প্রচুর যুদ্ধ হয়েছে। কারণ এটা বলছি, একেতেই সেদিনকার প্রচুর গরম পড়েছিল, একটুও বৃষ্টি হয়নি। তো ভালো হয়েছে একদিক থেকে যে বৃষ্টি হয়নি, আর একদিক থেকে মানে প্রচুর গরম দিয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, সেই সকালবেলা 11টার সময় বসেছি, যদিও বা আমি যখন আশীর্বাদ হচ্ছিলো তখন আমি এসির মধ্যে ছিলাম ঠিকই, কিন্তু তারপর যখন আমাকে ওই কাপল ফটোশ্যুটগুলো আমরা করছিলাম না, ওই সময়টা মানে ঠাটা পড়া রোদ কাকে বলে, ওই সময়টা হচ্ছে প্রায় 2:30-3টের দিকে। মানে আমি না রীতিমতো, মানে ছবিগুলো আমি তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তবে আমি না ঠিকঠাক তাকাতেও পারছিলাম না। যখন ক্যামেরাম্যান দাদা আমাকে বলছে ওইদিকে তাকিয়ে মানে ওদিকে তাকিয়ে ভালো করে লুক দাও, আমি সেটা পারছি না, কারণ সূর্য মামা মনে হচ্ছে আমার চোখের মধ্যেই ফোকাস দিচ্ছে। তো সেই কারণে সেটা পসিবল হচ্ছিল না। তো ওই রোদের মধ্যে ঘামছি, তারপরেও কিন্তু মেকআপটা ঠিকঠাক ছিল। হ্যাঁ, অবশ্যই ঘাম হলে যেটা হয় যে মুখে সাদা সাদা একটা, সেটা যত দামি তুমি মেকআপ করো না কেন সেটা হয়ই, কিন্তু তারপরে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছিল। তো তারপরে সেটা হলো, তারপর বিকেলবেলা রেজিস্ট্রি পার্ট হলো, সেইগুলো করলাম। তারপর মানে সে রেজিস্ট্রির জন্য আরেক জায়গায় গেলাম, তো সেইটা হলো। তারপরে রাত্রিবেলা ওই সমস্ত কিছু কমপ্লিট, মানে সব ইভেন্ট কমপ্লিট হতে হতে ওই 9টা মতো বেজেছিলো। তারপর আমি মেকআপ রিমুভ করেছিলাম। তো সেই পর্যন্ত আমার মেকআপ কিন্তু খুব ভালো ছিল, মানে এই দিক থেকে নো ডাউট যে কোনো প্রবলেম কিছু নেই। আচ্ছা, এবার আসছি যে আমার বাজেট কীরকম কী ছিল। যেহেতু তোমাদের ফার্স্টেই বললাম যে আমার বাজেট খুব একটা বেশি ছিল না, আর যেহেতু ওকে আমি রিসেপশনের জন্য
বুক করে রেখেছি, তার সাথে হচ্ছে ওকে আগে থেকে অ্যাডভান্স করা ছিল, তো সেই কারণে আমাকে একটু ডিসকাউন্ট করেছিল। তবে তোমরা যদি বুক করো তো তাহলে তোমাদের মানে ডিমান্ড অনুযায়ী তোমরা কি মেকআপ করবে না করবে সেটার অনুযায়ী কিন্তু প্রাইস মানে রেঞ্জ ভ্যারি করে। তো সেই হিসেবে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, ও তোমাদের সমস্তটা বলে দেবে। বাট আমি এটুকুনি বলতে পারি যে ও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে করে, তো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না আশা করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি তোমরা ওকে তোমাদের স্পেশাল দিনে সাজতে চাও, কোনো কারণে যে কোনো ইভেন্টে যদি সাজতে চাও, তাহলে অবশ্যই বুক করতে পারেন। আমি হাইলি রেকমেন্ড করবো, কারণ আমি এভাবে সাধারণত বলি না, কারণ আমি মেকআপ যাদের কাছে করি না আমি ভীষণ ভয়তে থাকি সত্যি কথা বলতে, যে কীরকম কী সাজিয়ে দেবে, ভূত না পেতনি না কী সাজাবে, আমি সত্যিই খুব ভয়তে থাকি। কিন্তু এর কাছে সেজে আমি সত্যিই স্যাটিসফাইড হয়েছি, মানে একদম মন থেকে বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি। ওকে, তো গেল, এই হলো সাজুগুজুর পার্ট মিটলো। এবার যেটা আর একটা কোশ্চেন প্রচুর বার এসছে, সেটা হচ্ছে যে আমার এই ব্লাউজটা মানে বেনারসির ব্লাউজটা দিদি তুমি কিন্তু ভালো করে আমাদের একটু শেয়ার করো। অবশ্যই শেয়ার করো, তোমরা বলেছো শেয়ার করবো না, সেটা কি করে হয়। তো এই ব্লাউজটা কোথা থেকে বানিয়েছি, কি ডিজাইন দিয়েছি, সেটা আমাদেরকে ক্লোজলি দেখিও। এটা প্রচুরবার রিকোয়েস্ট এসছে, সেজন্য ভাবলাম যে তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিই। আচ্ছা, সেরকম কিছুই না, আমি নর্মাল বানিয়েছি, মানে নর্মাল বলতে পিছনের ব্যাক সাইডটা দিয়েছিলাম হচ্ছে রাউন্ডের ওপরে আর ব্যাক হুক, আর হাতাটা বলতে পারো যে একটু ইউনিক আছে। হাতাটার উপরেও একটা স্টোরি আছে, সেটা আমি তোমাদের পরে বলছি, আগে বলে দিই। এই হাতাটাকে বলে হাকোবা হাতা, আর এটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। আর সত্যি কথা বলতে এটা না আমার দেওয়ার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম নর্মাল গ্লাস হাতাই করবো। কারণ সত্যি কথা বলতে আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে এই জিনিসগুলো হয়তো কি বলতো এখন যেটা ট্রেন্ডিংয়ে উঠেছে সেটা হয়তো আর কিছু বছর পর ট্রেন্ডিংয়ে নাও থাকতে পারে। তখন যখন আমি এই শাড়িটা পরবো আবার, তখন হয়তো দেখা গেলো এই ব্লাউজটা আমার পরতে ইচ্ছা করছে না, এই হাতাটার জন্য পার্টিকুলার। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি নর্মাল গ্লাস হাতাই করবো। কিন্তু যখন আমি বানাতে যাই তখন ওই কাকিমাটাও বলে যে যেহেতু এটা বেনারসির ব্লাউজ, তো প্রচুর মানে আমি যেহেতু এমনিতেই রোগা, তো বেনারসির ব্লাউজ পিসও অনেকটা বড় হয়, সেই কারণে ব্লাউজ পিস প্রচুর বেঁচে বলছে তুমি তাহলে ওরকম নর্মাল না করে তুমি এটা করতে। আর তার সাথে সাথে সৌরভও বলেছিল এই হাতাটা করার জন্য। আমি জানি না যে ও কোথা থেকে দেখেছে না দেখেছে, কারণ এই মানে শাড়িটা দেওয়ার পর থেকেই শুরু করে দিয়েছিল আমাকে এরকম হাতা করার জন্য। যদিও আমি ওকে প্রচুর মুখ করেছিলাম, তখন প্রচুর মানে ঝামেলা করেছিলাম যে না আমি এরকম বানাবো না, এই করবো না সেই করবো না, কিন্তু আলটিমেট ওর পছন্দটাই থাকলো। যাই হোক, এটা হলো ব্যাক পোর্শন, আর পিছনে এরকম আমি দড়ি দিয়েছিলাম। দড়ি দিলে কি ব্যালেন্স হয়, কারণ যদি একটু ঢিলা থাকে বা কিছু থাকে না, এই দড়িটা দেওয়ার জন্য তোমার কিন্তু ফিটিংস ঠিকঠাক হয়ে যাবে, সেরকম হচ্ছে ব্যাপার। আর আমি যেহেতু এটা একদম কাপ করে মানে পুরোপুরি আমার মতো করে বানিয়েছি, আর এরকমভাবে পাইপিং দিয়েছিলাম। আর পাইপিংটা দেওয়ার জন্য না এই লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছে, আরও বেশি ব্রাইট লাগছে এই ব্যাপারটা। আর হচ্ছে সামনেটা এরকম দিয়েছিলাম, আর সামনের এই গলাটাকে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে এই গলাটাকে পান গলা বলে না ভি শেপ বলে, এটা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এই হচ্ছে পুরো ব্লাউজের ডিজাইনটা। ওকে, যদি এর পরেও তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই বলে নাও। আর হ্যাঁ, এটার আমি যেখান থেকে বানিয়েছি সেটা আমাদের একদমই বাড়ির কাছে একজন কাকিমার কাছ থেকে আমি বানাই। যে কোনো জিনিসই, মানে আমার চুড়িদার বলো, চুড়িদারটা খুব একটা বানানো হয় না এখন আর, তবে ব্লাউজ আমি যখনই বানাই তখনই এই কাকিমার কাছ থেকেই বানাই। তো এর পরেও আমার অনেক ব্লাউজ বানাতে দেওয়ার আছে, তো আবার যেদিনকার যাব সেই কাকিমার সাথেই একেবারে কথা বলেই দেবো তোমাদেরকে, মানে দেখিয়ে দেবো। তাহলে তোমাদের যারা আমাদের এই টালিগঞ্জ এরিয়ার মধ্যে আছো, যদি সেই কাকিমার কাছ থেকে করতে চাও করতে পারো ভীষণই রিজনেবল প্রাইসে। কারণ এই কাকিমা সত্যি মানে এত কম রেঞ্জে যে এত সুন্দর ব্লাউজ বানাতে পারে সেটা তোমাদের ধারণার বাইরে। আচ্ছা, এবার যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই কোমর বন্ধনীটা। আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনে আনার পরপরই। তো তারপরে তোমরা অনেক কিছু জিজ্ঞেস করেছিলে এটার ব্যাপারে, যে এটা কোথা থেকে নিয়েছি আর এটার প্রাইস কত। তো এটা আমি নিয়েছিলাম শ্রীহরি থেকে, আর এটার প্রাইস ছিল 1800। ওকে, এই হচ্ছে ডিজাইনটা। আচ্ছা, আশীর্বাদের শো স্টপার বলা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমার আশীর্বাদ স্পেশাল জুয়েলারিটা, মানে যেটা ওদের বাড়ি থেকে আমাকে আশীর্বাদী জুয়েলারি হিসেবে দেওয়া হয়েছে সেইটা। তো সেটার প্রচুর কোশ্চেন এইটা পেয়েছি যে ওটা আদৌ মানে গোল্ড কিনা, ঠিক আছে। তো
এটার রিপ্লাই আমি কি করব বলো? হ্যাঁ, অবশ্যই ওটা গোল্ডেরই ছিল। আর অনেকেই ওটার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করেছে যে ওটা কত গ্রামের, কত প্রাইস। সত্যি কথা বলতে যেহেতু ওটা আমাকে ওদের বাড়ি থেকে গিফট করেছে, তো এই হিসেবে আমি কিচ্ছু জানি না। আর জানি না যে এর পরে যদি ভবিষ্যতে, এর বিয়ের পরে যদি কখনো জানতে পারি বা ওদেরকে জিজ্ঞেস করি, তখন আমি তোমাদেরকে বলতে পারবো। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সেটা পসিবল না, কারণ আমি কখনোই ওদেরকে, যেহেতু ওরা আমাকে একটা জিনিস গিফট হিসেবে দিয়েছে, আর এটা শুধুমাত্র গিফট না, ওই হারটা না কি বলবো, আশীর্বাদী গয়না, সেটা যেটাই হোক না কেন, সেটা মানুষের মানে সবার কাছে একটা ইমোশন হয়। ওটা কারো কিছু মানে কোনো কিছুর সাথে ওটার তুলনা হয় না। তো সেই ক্ষেত্রে আমি কখনোই তাদেরকে জিজ্ঞেস করতে পারি না যে ওটার কত প্রাইস আর ওটা কত গ্রাম পড়েছে। তো সেই কারণে আমি তোমাদেরকে এখনই কিছু বলতে পারবো না ওটার সম্বন্ধে। তো যদি পরে পসিবল হয় অবশ্যই তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, এই প্রসঙ্গে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। যেহেতু পজিটিভ বিষয়গুলো এতক্ষণ ধরে তোমাদের সাথে বলছিলাম, এরপরে কিছু নেগেটিভিটিও এসেছিলো, মানে এই বিষয়টাকে নিয়ে প্রচুর নেগেটিভিটিও পেয়েছি। কিন্তু নেগেটিভ বিষয়টাকে না আমি বিশেষ করে অতটা পাত্তা দিই না। এর আগে তোমরা দেখবে না যে আমি অত কিছু নেগেটিভ করেছি, সেটা আমি কেন, আমি বলো বা অন্য কেউই বলো, কেউই নেগেটিভ জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু সেই ক্ষেত্রে না এমন একটা মানে গুরুত্ব না দিতে দিতেই বিষয়টা এমন একটা পর্যায়ে হয়তো এমন একটা জিনিস হয়তো চলে আসে নেগেটিভ দিক থেকে, মানে কি বলবো, সেটা হয়তো মানে ভীষণ হার্ট টাচিং একটা ব্যাপার হয়ে যায়। তখন মনে হয় যে না, এটা নিয়ে মুখ খোলাটা দরকার, না হলে এই জিনিসটা আরও বাড়তেই থাকবে। তো সেই কারণে আমি পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে চাই। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই শুধুমাত্র ইউটিউব নয়, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, আর ফেসবুকে তো মানে এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো সেই ব্যাপারটাই বলছি। মানে ইনস্টাগ্রামে কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম, তো মানে সেটা দেখার পর আমি বিশ্বাস করবে না, মানে হয় না যে একটা যেমন ভালো কমেন্ট পড়লে তোমার ভালো লাগে, তেমনি যদি একটা খুব খারাপ মানে একদম মানে সেটা যে আমি জানি না যে যারা করে এই কমেন্টগুলো তাদের কি মন বলে কিছু আছে কি না, কারণ একজন যখন লিখে ফেললো হয়ে গেল, আর যখন সে মানে ওদের হয়তো কিছু যায় আসছে না, কিন্তু আমি যখন সেই জিনিসটা পড়ছি বা আমার ফ্যামিলির কেউ পড়ছে, তখন হয়তো তাদের খারাপ লাগতে পারে। তো যাই হোক, সেই হিসেবেই কথাটা বলা। ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা রিল পোস্ট করেছিলাম, তো সেটাই হয়তো কোনো কারণে সেই ক্যাপশনটায় আমার ইংলিশের কোনো একটা লেখা ভুল হয়ে যায়, মানে ক্যাপশনটা লিখতে। অবশ্যই ঠিক আছে, সেটা আমার ভুল, আমি স্বীকার করছি। আমি সেটা তাকে কমেন্টেও রিপ্লাই করেছিলাম যে হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, মানে এটা না যে আমাদের কখনো ভুল হতে পারে না, তোমাদের অবশ্যই অধিকার আছে আমাদের কোনো ভুল হলে সেটাকে ধরিয়ে দেওয়ার। কিন্তু সেটার একটা মানে টোন আছে, মানে তুমি কিভাবে তাকে বলছো, তুমি সেটা ভালোভাবেও ভালো সেন্সেও বলতে পারো, বা তুমি তাকে মানে একটা অন্য সেন্সেও তুমি বলতে পারো। তো সেইটার কিন্তু দুরকম ভাগ আছে। তো তুমি যেভাবে বলছো সেটার উপরেই তুমি মানে তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তুমি যেভাবে রিপ্লাইটা করছো বা তুমি যেভাবে কমেন্টটা করছো সেই উপরেই আমি বিচার করবো যে তুমি মানুষটা কীরকম। ঠিক আছে? তো যাই হোক, সে আমাকে অনেক কিছু বলেছে যে আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমার কোনো বিদ্যা নেই, কিছু নেই, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিচ্ছে, মানে কি দেখে নিচ্ছে, মানে একদম আমার মানে যা তা। আর ঠিক সেই জায়গাটাতেই সেখানেই যখন সে থেমে থাকিনি, যখন আমি রিপ্লাই করছি আর ইভেন অনেক ভদ্রভাবে তাকে সম্মান করে কথা বলেছি, সেই জায়গা থেকে সে আবার আমাকে রিপিট রিপ্লাই করেছে। তো সেই রিপ্লাইটা কি, সেটা মানে কি বলবো, আমি যদি পারি, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমি স্ক্রিনশট তুলেছিলাম কিনা, কারণ আমি তাকে ব্লক করে দিয়েছি এখন। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে দুটো মানুষ থাকুক, কিন্তু পজিটিভ মানুষ থাকুক, কিন্তু এরকম ধরনের কথাবার্তা বা এরকম ধরনের নেগেটিভ মানুষ আমি চাই না আমার লাইফে। তো যাই হোক, সেই হিসেবে আমাকে সে মানে কমেন্ট করেছে যে আমি নাকি এই যে আমার আশীর্বাদের যে সমস্ত জুয়েলারি বলো, ফোন বলো, এগুলো সব আমি ওদের কাছ থেকে চেয়ে নিয়েছি। ঠিক আছে, মানে কীরকম বোকা কথা, মানে সেটা আমি মানে কি বলবো, সেটা আমি বলতাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম কিছু তোমাদের কাছে ডাউট থাকতেই পারে। তো সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো পজিটিভ নেগেটিভ সবটাই রাখছি। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, প্রথমেই বলি, যদি আমার চাওয়ারই হতো, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে বলছি যে আমার শ্বশুরবাড়ি সত্যি কথা বলতে বেশি বলবো না, কমের মধ্যে বলছি, কিন্তু ওরা আমাকে এতদিন ধরে যে চেনে বা আমি যতদিন ধরে ওদের সাথে কথা বলছি বা বুঝেছি বা মানে কি বলবো, ওরা আমাকে সত্যি কথা বলতে ওদের মতো করেই
করেছে, কখনো আমাকে সেইভাবে দেয়নি। এবার তোমরা বলতে পারো যে তোমার এখনো বিয়ে হয়নি, তোমরা এত বড় বড় কথা বলছো, এরপরে হয়তো না। আমি তো বললাম যে ইন ফিউচার কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, তবে ওদের দিক থেকে দাঁড়িয়ে সেই মুহূর্তে মানে যখন ওদের এই সমস্ত কিছু ডিসকাশন চলছিল তখন কিন্তু সৌরভ আমাকে বলেছিল যে তুমি তোমার জুয়েলারিটা, তুমি তোমার ডিজাইন যদি তোমার কিছু থাকে তুমি আমাকে দেখাতে পারো, আমি সেই হিসেবে বলেছিলাম। কিন্তু তখন আমি ওকে বলেছিলাম কি জানো তো, এই জিনিসটা শুধুমাত্র আমার বা সৌরভের নয়, এইটা পুরো ফ্যামিলি মানে ইনভলভ থাকে, সেটা ওর দিক থেকে হোক আমার দিক থেকে হোক। শুধুমাত্র এটা আমার যদি নিজের পার্সোনাল হতো, ও যদি আমাকে পার্সোনালি একটা জিনিস গিফট করে সেক্ষেত্রে আমি একটা ডিজাইন ওকে বলে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে মানে এই আশীর্বাদী গয়নাটা আমার কখনোই এটা আমি বলতে পারি না। কারণ কি বলতো, এই একটা গয়না নিয়ে না প্রচুর ইমোশন জড়িয়ে থাকে মানুষের, ঠিক আছে? আমি একরকম, আমি হয়তো বললাম না, কিন্তু কি বলতো ব্যাপারটা হচ্ছে যে ওর মায়ের হয়তো একরকম চয়েস থাকতে পারলো যে আমি আমার বৌমাকে এরকম একটা জিনিস গিফট করবো, সেটা যেটাই হোক না কেন। তো সেক্ষেত্রে আমি সেটা চাইনি যে সেই মানুষটার কোনোভাবে কষ্ট পাক বা কোনো কিছু হোক, তো সেক্ষেত্রে আমি সেটা করিনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই কথাটা এই কারণেই বললাম যে তোমরা যে বলছো না যে আমি চেয়ে চেয়ে নিয়েছি, তো চেয়ে চেয়ে নেওয়ার কথা আসছে না। সত্যি কথা বলতে আমি চেয়ে চেয়ে নেওয়ার পক্ষপাতীও নয়, কারণ আমি ছোটোবেলা থেকে আমি শুধুমাত্র আমার মা বাবা ছাড়া কারোর কাছে কিছু চাইনি। আর যদি চাওয়ারই হতো, আমার এত বড় ফ্যামিলি আছে আমার বাড়িতে, আমার জেঠুরা আছে, কাকারা আছে, মাসি মামা, প্রচুর রিলেটিভস আছে। আমি যদি চাইতাম না, মানে ও ছোটোবেলা হয় না যে সব মানে জেঠুর কাছে বলো, কাকার কাছে বলো, একটা আবদার করা যায় যে আমাকে এই জিনিসটা কিনে দাও, আমি একটা চকলেট পর্যন্ত কারোর কাছে কিছু চাইনি। তো সেই জায়গা থেকে আমি ওদের বাড়িতে যারা আমার নতুন রিলেটিভ হতে চলেছে বা আমি যাদের বাড়িতে নতুন যাব, তো তাদের কাছ থেকে আমি কিছু চেয়ে নেব, এই জিনিসটা আমার ঠিক আসে না। তো আর একটা জিনিস হচ্ছে যে সে এই কথাটাও বলেছে যে আমার বাবা মার নাকি আমাকে আইফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই জন্য মানে ওরা দিয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখো আমার বাবা মায়ের সামর্থ্য আছে কি না আছে সেটা তোমার দেখার দরকার নেই। আর সত্যি কথা বলতে আমাকে আজ পর্যন্ত যা দিয়েছে আমি সেটুকুনিতেই স্যাটিসফাইড, আর এখনও পর্যন্ত দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি সত্যি কথা বলতে কমেন্টটা যখন পড়েছি না, আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে, ভীষণ ভীষণ খারাপ লেগেছে। মানে যদি আমাকে নিয়ে বলতে আমার কিছু যায় আসছে না, কিন্তু যেহেতু এখানে বাবা মা চলে এসছে, আর এইটা না মানে আমি জানি না যে এই মানে কীরকম মানসিকতার মানুষ এরা। আর আমার যতদূর মনে হয়েছে সে আমার থেকেও ছোট, তো একদিন আমার বয়সী হয়তো আসবে বা আমার থেকে আরও বড় হবে, যত ম্যাচিওর হবে তত সে বুঝতে পারবে মানে এই ফিলিংসটা কীরকম কী হয়, বা তারও একদিন বিয়ে হবে। তো সত্যি কথা বলতে একটা ছেলের থেকে একটা মেয়ের বিয়ে নিয়ে না মানুষের অনেক কিছু থাকে। মানে সত্যি কথা বলতে বিয়ে নিয়ে যতটা আমরা আনন্দ, তেমন একটা কোনো জায়গায় না মানে কোথাও গিয়ে মনে হয় যে একটা ছোট মানে দুঃখ কষ্ট রয়ে গেছে। সেটা যেহেতু আমরা মেয়ে, তো আমাদের একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে যেতে হবে, তো এই জিনিসটা আমাদের ভীষণ এফেক্ট করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা মা মানে একটা তাদেরও প্রচুর কষ্ট, তাও সেই সব কিছু নিয়ে মানে সমস্ত বিয়ের কাজকর্ম সব কিছু করে যাচ্ছে। তো তার মধ্যে থেকেও কেউ যদি এরকম ধরনের কমেন্ট করে না, সেগুলো পার্সোনালি আমার ভীষণ খারাপ লাগে। আমার বাবা মার হয়ে আমি কি বলছি জানি না, তবে আমার এগুলো ভীষণ মানে লাগে। তো আমি এটুকুনি বলবো যে শুধুমাত্র আমি না, আমি ছাড়াও প্রত্যেকটা মেয়ের কিন্তু মানে একটা ছেলের বিয়েতে দেখবে যতটা আনন্দ হয়, মেয়ের বিয়েতে কিন্তু মানে আনন্দের সাথে সাথে একটা দুঃখও থেকে যায়। কারণ সেই মেয়েটা সে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে যাবে, মানে যে বাড়িতে সে বড় হলো এতদিন ধরে, সেই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে যাবে। তো এই ফিলিংসটা তুমি সেদিন বুঝবে যেদিন তোমার বিয়ে হবে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলতে চাই না, তো এটুকুই ছিল। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আশা করছি যে তোমাদের যা যা ডাউট ছিল সবটা ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরেও আরও কিছু কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, আমি তাহলে সেগুলো রিপ্লাই করে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি এই মানে আমার হাতে যে নেল পলিশটা পরেছিলাম, সেই নেল পলিশটার শেড নাম্বার জানতে চেয়েছিলে, তার সাথে সেটা কি করে পড়েছি সেটাও জিজ্ঞেস করেছিলে। তো আমি শেড নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আমি ডেসক্রিপশন বক্সে আমি সমস্তটা দিয়ে দেবো, আমি কোন শেড পরেছিলাম আর নেল পলিশটা কোন কোম্পানির ছিল সেটাও আমি লিখে দেবো, মানে নিচে দিয়ে দেবো। আর তার সাথে ওটা কি করে পরেছিলাম, অ্যাকচুয়ালি ওটা একটা স্পঞ্জ নিয়ে দুটোকে মানে স্পঞ্জের ওপরে দুটো কালার রেখে তারপরে দেন এখানে একটুখানি ট্যাপ করেছিলাম। তো স্পঞ্জটা অনেকে জিজ্ঞেস করেছিল ওটা কোথায় কিনতে পাওয়া যায়, অ্যাকচুয়ালি ওটা আমিও জানি না ঠিক, মানে ওটা ঘরে কোথাও একটা ছিল, আমি জাস্ট ওখান থেকে একটুখানি কেটে নিয়ে নিয়েছিলাম। তো এই আচ্ছা, আর একটা কোয়েশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে যে আমি হাতে যে মেহেন্দি পরেছিলাম, তো মেহেন্দির কালার আনার জন্য কি করতে হবে। তো দেখো, আমি মেহেন্দি পরেছিলাম যখন, তারপরে মোটামুটি ওই যখন পুরোপুরি
পুরোপুরি শুকিয়ে গিয়েছিলো, মানে পুরো একদম পুরো ড্রাই হয়ে এসছে। তারপরে আমি একটা চাটুর মধ্যে কয়েকটা লবঙ্গ রেখে সেইটার যে ধোয়াটা উঠছিল, তো সেখানে আমি একটুখানি সেঁকছিলাম হাতটা, জাস্ট এমনি নর্মালি ওপরে রেখে একটু মানে দু হাত এপিট ওপিট করে এমনি এমনি করে একটুখানি জাস্ট সেঁকে নিয়েছিলাম, ব্যাস ওটুকুই করেছিলাম। আর আমি চেয়েছিলাম পুরো সারা রাত রাখতে, যে পরের দিন জল দেবো, কিন্তু সেটা হয়নি, কারণ আমার বাবা সেটা করতে দেয়নি। বাবা ভাবিয়েছিল যে যেহেতু ওগুলো ঠিকঠাক হয় কি না হয়, কারণ আগে পুরোনো দিনের মানুষ তো সেই কারণে সে একটু বেশি ডাউটে ছিল, তাই আমি আর সারা রাত রাখিনি। তবে যেটুকু রেখেছিলাম তার মধ্যে আমার খুব ভালো কালার এসেছে। তোমরা যদি চাও যে সারা রাত রাখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর ওইটুকুনিই করেছিলাম। আর অনেকে বলে যে চিনির জল দিলেও কালার ভালো আসে। আমিও এর আগে যতবার মেহেন্দি পড়েছি তখনও চিনির জল দিয়েছিলাম, কিন্তু এইবারটা চিনির জল দিইনি, ওই শুধু জাস্ট লবঙ্গতে একটুখানি হাত সেঁকে নিয়েছিলাম। আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার করতে পেরেছি এই একটা ভিডিওর মধ্যে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করে আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করে যাও। চলো টাটা।